মাগুরার সোনাইচণ্ডীতে আসিয়ার দাফন, জানা যায় রাজনীতিক সহ দেশের বিশিষ্টজনেরা। ধর্ষকের বাড়িতে আগুন। আসিয়ার ধর্ষকদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টা। ট্রাইব্যুনাল গঠনে আইন সংশোধন রবিবার, জানিয়েছেন উপদেষ্টা। বিএনপিকে ধ্বংসের মিশনে লিপ্তদেরকে হুঁশিয়ারি মির্জা আব্বাসের। কিছুদিনের মধ্যে সংস্কারের চূড়ান্ত প্রস্তাব, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ঢাকায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ যাবেন কক্সবাজার। ডক্টর ইউনূস সহ ইফতার করবেন রোহিঙ্গাদের সঙ্গে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। দুদফা জানাজা শেষে মাগুরায় শিশু আসিয়ার দাফন সম্পন্ন হয়েছে। প্রথম জানাজার পর আসামিদের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার রাতে জানাজার নামাজ শেষে গ্রামের বাড়ি শ্রীপুর উপজেলার সবদালপুর ইউনিয়নের জারিয়া গ্রামের সোনাইচণ্ডী গোরস্থানে দাফন করা হয় শিশুটিকে। এর আগে সন্ধ্যা ৭টার কিছু সময় পর স্থানীয় নোমানী ময়দানে শিশুটির জানাজায় অংশ নেন সর্বস্তরের মানুষ। ইমামতি করেন জেলা জামে মসজিদের পেশ ইমাম মুফতি মৌলানা হাবিবুর রহমান। জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ সহ দলটির শীর্ষ কয়েকজন নেতা, হেফাজতে ইসলামের নেতা মামুনুল হক, ঢাকা দক্ষিণ মহানগর যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ও মাগুরা জেলা প্রশাসক ওহিদুল ইসলাম সহ হাজারো মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় হেলিকপ্টারে মাগুরা নেওয়া হয় আসিয়ার নিথর দেহ। এদিকে স্থানীয় কিছু বিক্ষুব্ধ লোকজন মাগুরা পৌর এলাকায় ধর্ষণে অভিযুক্ত আসামিদের বাড়িতে প্রথমে ভাঙচুর চালায়, পরে অগ্নিসংযোগ করে তারা। টানা কয়েকদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দুপুরে আসিয়ার মৃত্যুর কাছে হার মানে মাগুরায় নির্যাতিত শিশু ৮ বছরের আসিয়া। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি। এ ঘটনায় শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশও দেন তিনি। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাবাহিনীও আসিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। সন্তানের শোকে পাথর মায়ের কান্না যেন থামছে না। যে ক্ষত নিয়ে ঢাকায় আসা তা নিয়ে ফিরতে হচ্ছে তাকে। সম্মিলিত সামরিক হাসপাতালে মেয়ে আসিয়া হত্যায় জড়িতদের ফাঁসির দাবি করতে গিয়ে বারবার স্তব্ধ হয়ে যাচ্ছিলেন তিনি। ওর যখন ব্যালেটের কাটিছে, ফাইটে মারিছে, ওই রকম উগারো আমি ফাইটে দেখতে চাই। ফাইটে দেখতে চাই ওরকম ব্যালেটটা যেন উগারো এরকম কাটে, এইটুকু আমার আবদার। হাসপাতালের মর্চুয়ারিতে আনুষ্ঠানিকতার পর সন্তানের মরদেহ বুঝিয়ে দেয়া হয় আসিয়ার মাকে। শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা আসিয়ার মরদেহ অ্যাম্বুলেন্সে তুলে দেন। এর আগে মাগুরার শিশুটির মরদেহ দেখতে এসে কঠোর শাস্তি দাবি করেন হেফাজতে ইসলামের মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ। এখন সময় হয়েছে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড যে শাস্তি, এটা নিশ্চিত করা এবং এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে যেন আমার আর কোনো বোনকে না হারাতে হয়, এটা আমাদের নিশ্চিত করতে হবে। এবং এটা যদি এবার আমরা না পারি তাহলে আমরা দিন শেষে ব্যর্থ হয়ে যাব। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিকতার শিকার হয় শিশু আসিয়া। তাকে প্রথমে মাগুরা, পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। সবশেষ তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিআইএমএসে স্থানান্তর করা হয়। শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কারাগারে আছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত কদিন ধরে দেশ জুড়ে পালিত হচ্ছে বিক্ষোভ সহ নানা কর্মসূচি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ধর্ষণ বিরোধী মঞ্চ গতকাল সন্ধ্যার পর শিশু আসিয়ার গায়েবানা জানাজা প্রতীকী কফিন নিয়ে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এছাড়া ছাত্র জনতার ব্যানারে একটি সংগঠন ধর্ষণকারীদের দ্রুত শাস্তির দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ শেষে ক্যাম্পাসে মশাল মিছিল বের করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। ধর্ষণ বিরোধী মঞ্চের উদ্যোগে সন্ধ্যা 7:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আসিয়ার গায়েবানা জানাজা হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, ধর্ষণ বিরোধী মঞ্চের নেতা কর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা যোগ দেন। গায়েবানা জানাজা শেষে ভিসি ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান। পরে প্রতীকী কফিন নিয়ে মিছিল করে সংগঠনটি। ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ধর্ষণ বিরোধী মঞ্চ পরে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, শুধু বিচারের মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের সমস্যার সমাধান সম্ভব নয়। এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা গড়ে তোলার তাগিদ দেন তারা।
আসিয়া ধর্ষণের মামলার বিচার 7 দিনের মধ্যে শুরু করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই সঙ্গে শিশু ধর্ষণ ও বলাৎকারের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে রবিবার আইন সংশোধন করা হবে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আইন উপদেষ্টা। আসিয়ার মৃত্যুতে শোক জানিয়ে আইন উপদেষ্টা জানান, সব ঘটনার বিচার রাষ্ট্র করতে পারে না, কিন্তু কিছু দৃষ্টান্ত রাখতে হয়। উপদেষ্টা জানান, শিশু ধর্ষণের বিচার দ্রুত করতে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধন করে রবিবার অধ্যাদেশ জারি হতে পারে। এ ঘটনাকে পুঁজি করে নাগরিক ভোগান্তি তৈরি না করারও অনুরোধ জানান তিনি। বলেন, এই ইস্যুকে কেন্দ্র করে কোনো নৈরাজ্য বরদাস্ত করবে না অন্তর্বর্তী সরকার। মাগুরায় শিশু ধর্ষণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি ছিল না বলেও দাবি তার। এছাড়া শিশু নির্যাতনের আসামিকে জামিন দেওয়ার আদেশটি বাতিল করা হয়েছে বলেও সাফ জানান আসিফ নজরুল। 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ যদি আমরা বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন। কারণ এখানে এত পারিপার্শ্বিক, এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে এবং ইনশাআল্লাহ দোষী সাব্যস্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সব বিচার রাষ্ট্র করতে পারে না, কিন্তু কিছু কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এখানে যে বর্বরতা, যে নির্মমতা, যে পাশবিকতা হয়েছে, এটা শুধু আসিয়ার বিচার না, এটা হচ্ছে আসিয়ার মতো পোটেনশিয়াল যারা ভিকটিম হবে, যারা অতীতে ভিকটিম হয়েছে, তাদের সবার জন্য এটা একটা রক্ষা কবচের কাজ করে। একটা সমাজে একটা মেসেজ দিতে হয় মাঝে মাঝে যে রাষ্ট্র এগুলি জিনিস কোনোভাবেই ক্ষমা করবে না। নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নারী অধিকার আন্দোলন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। মানববন্ধনে নারী ও শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সহ 6 দফা দাবি তুলে ধরেন বক্তারা। এ সময় 90 দিনের মধ্যে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবিও জানান তারা। সচিবালয়ের শাহবাগ সহ রাজধানীর কয়েকটি এলাকায় সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সদর দপ্তরের এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অধ্যাদেশের 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পাশের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় ও মিন্টো রোডে সব ধরনের সভা সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে। আজ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপিকে চাইলেই ফু দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। কেউ কেউ দলকে কলুষিত করার চেষ্টা করছেন অভিযোগ তুলে তাদেরকে হুঁশিয়ার করে দেন তিনি। এদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার প্রস্তাবের কপিগুলো হাতে আছে, কিছুদিনের মধ্যে চূড়ান্ত প্রস্তাব দেবে বিএনপি। আহমেদ সরারের রিপোর্ট। সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে বৃহস্পতিবার ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত রমনা থানাধীন শান্তিনগর ইউনিট বিএনপি। এতে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মাগুরার শিশুর মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। এ সময় তিনি বলেন, কোথাও গেলেই কিছু লোক আছে ঘিরে ধরে ছবি তোলে, তারা চাঁদাবাজ। গত 17 বছর তাদেরকে দেখেননি উল্লেখ করে আন্দোলনের সুফল নষ্ট না করার আহ্বান জানান বিএনপির নেতা। বলেন, অপকর্ম করে সবাই, দোষ হয় বিএনপির। বিএনপি টোকা দিয়ে ফেলে দেওয়া দল না, ওই কয়েকজন ইউটিউবার আর কয়েকজন ঢাকায় বসে বসে সেদিন দেশ থেকে ফেরত আসলেন। অনেকে বলছিলেন দেশেই আসবেন না, এখন দেশে আসছেন, আইসা নতুন মুক্তিযোদ্ধা আসছেন, বিএনপির বিরুদ্ধে কথা বললেই লাভ, কথা বলতেছেন। দয়া করে এগুলো ছাড়েন। সম্প্রীতি রাজনীতি করি আমরা, দেশটাকে ভালোবাসি, সবাই মিলে দেশটাকে ভালোবেসে গড়ে তুলি। সুযোগ পেলে একটা দলকে ল্যাং মেরে ফেলে দিবেন, ওই কাজটাকে দয়া করে করবেন না। যারা বিএনপিতে অনুপ্রবেশ করে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করছেন, যারা আমাদের 17 বছরের অর্জনকে ধ্বংস করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সম্মানে রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় ইফতার মাহফিল করে গণ অধিকার পরিষদ। এতে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইফতার পূর্ব আলোচনায় বিএনপি নেতারা বলেন, কিছু কিছু সংস্কার প্রস্তাবে একমত না হলেও বেশিরভাগ প্রস্তাবেই ঐক্যমত্য হবে। এই সমস্ত প্রস্তাবগুলো আমরা হাতে পেয়েছি, হার্ড কপি পেয়েছি, সফট কপি পেয়েছি। সংস্কার কমিশনের সেই প্রস্তাবগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করছি, বিশ্লেষণ করছি। আমরা অতি শীঘ্র আমাদের
রিপোর্টগুলো আমরা সংস্কার কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে প্রদান করব। মাননীয় প্রধান উপদেষ্টা খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পরিষ্কার রূপরেখা প্রদান করবে। কৃত্রিমভাবে অসুবিধার সৃষ্টি করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন দল একে অপরের দিকে কথা বলছে, তারা ঝুলছে। এই জিনিসটা ঠিক না। তাহলে 5 তারিখের যে আমাদের আন্দোলন, আমাদের বিজয়, এটা নিঃশেষ হয়ে যাবে। দেশের উত্তরাঞ্চলের প্রকৌশলীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ার্স ফোরাম। রাজধানীর এলজিইডি ভবনে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সম্প্রতি বিএনপির বিরুদ্ধে সম্মিলিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানীর ওয়ারির 41 নম্বর ওয়ার্ডস্থ দুস্থ অসহায়দের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, ফ্যাসিবাদের সেই পুরনো প্রচার যন্ত্রগুলো আবারও মাথাচাড়া দিচ্ছে, যেগুলোর মালিক বড় ব্যবসায়ী সিন্ডিকেট। শুধু গণমাধ্যমে নয়, একটি দল বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ তার। ইশরাক হোসেন বলেন, বিএনপির নামে কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাদের দল থেকে ব্যবস্থা নেওয়া হবে। কেউ দলের ভাবমূর্তি নষ্ট করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে জিরো টলারেন্স অবস্থান নেওয়ার আহ্বান জানান বিএনপির নেতা। বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা করতে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ করা জরুরি। নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 4 দিনের সফরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এখন ঢাকায়। গতকাল বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, 3 বাহিনীর প্রধান ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল 9টায় জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। এরপর একই ফ্লাইটে প্রধান উপদেষ্টার সাথে তিনি কক্সবাজার যাবেন। আজ সারাদিন রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করবেন আন্তোনিও গুতেরেস। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারেও যোগ দেবেন জাতিসংঘ মহাসচিব। সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সমর্থন সহযোগিতা নিয়ে প্রধান উপদেষ্টা নাগরিক সমাজ সহ বিভিন্ন অংশীজনের সাথেও বৈঠক করবেন জাতিসংঘের মহাসচিব। বৈঠক করবেন ঐক্যমত্য কমিশনের সঙ্গেও। ব্যবসায়িক স্বার্থ উদ্ধারে এনবিআরের কর্মকর্তা কর্মচারীদের ঘুষ না দিয়ে তাদের অনিয়ম দুর্নীতি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। সকালে রাজধানীর রাজস্ব ভবন, বিটিএমএ, বিপিজিএমইএ, টেরিটাওয়েল সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সাথে প্রাক বাজেট আলোচনার সভায় কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, ঘুষ দুর্নীতির জন্য শুধু কর্মকর্তারাই দায়ী নন, স্বার্থ উদ্ধারে অনেকেই তাদের সাথে আন্ডার টেবিল নানা ডিল করেন। এটা না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান তার। আব্দুর রহমান খান জানান, এনবিআর এর কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে তদন্ত ছাড়াই সরাসরি বরখাস্ত করা হবে। ব্যবসায়ী সংগঠনের নেতাদের দাবির জবাবে বিভিন্ন শুল্ক কর যৌক্তিক করার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। কর্পোরেট কর প্রসঙ্গে তিনি জানান, কোনো বিশেষ গোষ্ঠীর জন্য কম রেটের আলাদা কোনো হার রাখা হবে না। 2025 সালের জুনে শেষ হতে যাওয়া কর অব্যাহতির মেয়াদ নতুন করে আর বাড়ানো হবে না বলে জানান এনবিআর চেয়ারম্যান। অনিয়ম দুর্নীতি বন্ধে অভিযোগ প্রমাণের সঙ্গে অসাধু কর্মকর্তাদের বরখাস্ত করা হবে বলে ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে বাসের টিকিট অগ্রিম বিক্রি শুরু হয়েছে। অগ্রিম হিসেবে 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের টিকিট কিনতে পারবেন যাত্রীরা। ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া নেওয়া যাবে না। বিআরটি এর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নাইট কোচগুলোতে নিরাপত্তার স্বার্থে ভিডিও করে তারপরে গাড়ি ছাড়ার নির্দেশনা দেওয়া হয়। এদিকে বাসের পাশাপাশি আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে। ট্রেনের টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে। টানা 7 দিন চলবে আগাম টিকিট বিক্রি কার্যক্রম। যাত্রী সাধারণের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টা এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে ইস্যু করা হবে। দর্শক, বাসের টিকিট বিক্রির খবর সংগ্রহে এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে রয়েছেন বিশেষ প্রতিনিধি এস.এম. ফয়েজ। যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফয়েজ, অগ্রিম টিকিট সংগ্রহে টিকিট কাউন্টারগুলোতে আপনি উপস্থিতি কেমন দেখছেন, আর বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি জানাবেন? আসন্ন পবিত্র ঈদ উল ফিতরে ঘরমুখী মানুষ যেন তার প্রিয়জনের সাথে ঈদ করতে পারেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সেই লক্ষ্যেই আজ
বাস এবং ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, তবে যাত্রীর সংখ্যা খুবই কম। এখনো সেরকম টিকিট কেনার জন্য যেই যাত্রী আসার কথা তারা আসছেন না। যারা আমার পিছনে যে দৃশ্যটি দেখা যাচ্ছে সেই দৃশ্যটি হচ্ছে মহাখালী বাস টার্মিনালের। প্রতিদিন মানুষ যেভাবে তাদের বাড়িতে যান অথবা বাড়ি থেকে ফিরে আসেন সেই দৃশ্যই চলছে। তবে ঘরমুখী মানুষ তারা বলছেন প্রতি বছরই সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় টিকিটের দাম বাড়বে না, টিকিট কালোবাজারি হবে না। তারা আশ্বাস নয়, তারা বাস্তবায়ন চান যে টিকিট যেন কোনো ধরনের কালোবাজারি না হয়, টিকিটের দাম যেন বাড়তি না নেওয়া হয়। বাস মালিক সমিতির নেতারা বলছেন টিকিটের যেই নির্ধারিত করে দিয়েছেন সরকার, অর্থাৎ তার বেশি তারা নেবেন না এবং কোনো ধরনের তারা টিকিট কালোবাজারির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে না। রাস্তায় যাতে কোনো ধরনের যানজট না হয় সে বিষয়ে ট্রাফিককে আলাদা ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশ সেই অনুযায়ী কাজ করছেন, অর্থাৎ সুশৃঙ্খলভাবে মানুষ যেন তাদের প্রিয়জনের সাথে, ঘরমুখী মানুষ যেন প্রিয়জনের সাথে ঈদ করতে পারেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সেই লক্ষ্যে তারা কাজ করছেন। শুধু বাস নয়, ট্রেনের টিকিটও অগ্রিম দেওয়া শুরু হয়েছে। তবে এবার সম্পূর্ণ অনলাইনে ট্রেনের টিকিটটি কাটতে হবে, এতে করে ট্রেন স্টেশনে যে দীর্ঘ লাইন বা দীর্ঘ যে সারি সেটি দেখা যাচ্ছে না। তবে বরাবরই ওই টিকিট কালোবাজারি যে অভিযোগগুলো আসছে, বিশেষ করে রেলের টিকিট এবং বাসের টিকিট, সে বিষয়ে সরকার কঠোর নজরদারি রেখেছেন যাতে করে কোনো ধরনের টিকিট কালোবাজারি না হয়, টিকিট কোনো ধরনের সমস্যা না হয়, মানুষ যেন নির্বিঘ্নে নিরাপদে একেবারে স্বস্তিতে তাদের ঘরমুখী মানুষ তাদের প্রিয়জনের সাথে, ভালোবাসার মানুষের সাথে যেন তারা ঈদ করতে পারেন। একেবারে পিছনে যে দৃশ্যটি দেখছেন সেটির মধ্যে মানুষ লাইনে দাঁড়িয়েছেন। এখন যেই 8টার পর থেকেই বাসের টিকিট দেওয়া শুরু হবে। কিছু মানুষ দাঁড়িয়েছেন তারা সে টিকিট সংগ্রহ করার জন্য, অগ্রিম টিকিট, অর্থাৎ ঈদের যে 7 দিন আগ পর্যন্ত এই ঈদের টিকিট চলবে। এ ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। পরবর্তীতে কোনো তথ্য থাকলে একেবারে বিস্তারিত বাংলা ভিশনের দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফয়েজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসন্ন ঈদের বাসের অগ্রিম টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী এস এম ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ মোশাররফ সিদ্দিক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে 1 সপ্তাহ লাইফ সাপোর্টে থাকা আরেফিন সিদ্দিককে গতকাল রাত 10:40 মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল হোসাইন রাতে সাংবাদিকদের কথা নিশ্চিত করেন। গত 6 মার্চ স্ট্রোক করার পর ডক্টর আরেফিন সিদ্দিককে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি ঘটতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। তার বয়স হয়েছিল 71 বছর। অধ্যাপক আ মোশাররফ সিদ্দিককে 2009 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 27তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2017 সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। অবসরে যান 2020 সালের জুনে। 190 কোটি টাকা মানি লন্ডারিং এবং 33 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমান এবং তার বান্ধবী জাকিয়া তাজিন সহ 19 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাগেরহাট 1 আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধেও মামলা করে সংস্থাটি। দুদকের তথ্য বলছে, সালমান এফ রহমান ও তার বান্ধবী জাকিয়া তাজিনের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যাংকের 19 কর্মকর্তার যোগ সাজশে 33 কোটি টাকা আত্মসাৎ এবং 190 কোটি টাকা মানি লন্ডারিং এর প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে দুদক আইনে মামলা করেছে সংস্থাটি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 13 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 53 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে দুদক। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও তার স্বামী মাসুদুর রহমানের বিরুদ্ধেও দুদকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মাগুরার সোনাইচন্ডিতে আসিয়ার দাফন, জানা যায় রাজনীতিক সহ দেশের বিশিষ্ট জনেরা। ধর্ষকের বাড়িতে আগুন। আসিয়ার ধর্ষকদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টা। ট্রাইব্যুনাল গঠনে আইন সংশোধন রবিবার, জানিয়েছেন উপদেষ্টা। বিএনপিকে ধ্বংসের মিশনে লিপ্তদেরকে হুঁশিয়ারি মির্জা আব্বাসের। কিছুদিনের মধ্যে সংস্কারের চূড়ান্ত প্রস্তাব, জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। ঢাকায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ যাবেন কক্সবাজার। ডক্টর ইউনূস সহ ইফতার করবেন রোহিঙ্গাদের সঙ্গে।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshernews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।